বর্তমানে আমরা ইউরোপের আধুনিকতাকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকি। আসলে ইউরোপ এত আধুনিক কিভাবে হইল? কে ইউরোপকে এই আধুনিক রূপে, এই মডার্ন রূপে তৈরি করলো? এটা কি আসলে কেউ জানার চেষ্টা করছেন কখনো? আমি আজকে আপনাদের অল্প কিছু সময়ের মধ্যে যত শর্টকাটে পারি ইউরোপকে আধুনিক হবার গল্পটা আপনাদেরকে শোনাবো। আমি চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে এই গল্পটা শেষ করার জন্য। এটা আসলে কোনো গল্প না, এটা একটা ইতিহাস। আর এটা ইউরোপের সত্যিকারের ইতিহাস, যা আপনারা অনেকেই জানেন না। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্পেনের পাশে ছোট্ট একটা প্রণালী রয়েছে, বর্তমানে সবচাইতে ব্যস্ত প্রণালী, সবচেয়ে বেশি বিজি প্রণালী, তা হলো জিব্রাল্টার। সেটা মরক্কো থেকে খুব বেশি দূরে নয়, মাত্র 14 কিলোমিটার ব্যবধান। এই 14 কিলোমিটার রাস্তা, এই পাশে মরক্কোর এই পাশে মুসলিম শাসক ছিল, আর স্পেনের ওই পাশে নন মুসলিম শাসক ছিল। তারা কেউ কখনো আসছে খ্রিস্টান, কখনো রোমান ক্যাথলিক, এরকম আর কি। তো এখান থেকে মরক্কো থেকে স্পেনের উদ্দেশ্যে রওনা দেয় আব্দুর রহমান। ওনার নাম ছিল আব্দুর রহমান, এবং পরবর্তীতে ওনার ছেলে সন্তানের নামও কিন্তু আব্দুর রহমান রূপেই আসে। কিন্তু কিভাবে? আব্দুর রহমান প্রথম, আব্দুর রহমান দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে আসে। ওইখানে যারা লিডারশিপ আসে। তো এই আব্দুর রহমান নামের এই ব্যক্তি, সে মরক্কো থেকে পাড়ি জমায় স্পেনে। সে প্রকৃতপক্ষে প্রথম অবস্থায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, সেখানে কালেমার প্রচার সম্প্রচার করার জন্য যায়। এ কথা তো সকলেই জানেন। আসলে ইসলামটা আসছে দাওয়াতের মাধ্যমে, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশে দাওয়াতের মাধ্যমে গেছে। তো স্পেনে সর্বপ্রথম কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন আব্দুর রহমান সেখানে পৌঁছায়, পরবর্তীতে তিনি সেখানে গিয়ে প্রথম অবস্থায় কোনো বাধার সম্মুখীন হন নাই, কিন্তু পরবর্তীতে দীর্ঘ, লম্বা এবং শক্তিশালী বাধার সম্মুখীন হয়। যখন সেখানে মানুষ তার কালেমার দাওয়াত গ্রহণ করে, তার আদর্শ দেখে যখন তাকে ভালোবাসা শুরু করে, তখনই কিন্তু প্রকৃতপক্ষে সেখানে সমস্যাগুলো সৃষ্টি হয়। এবং সৃষ্টি হলে সে সেখানে থেকে যাবার চেষ্টা করে, যে না, যত সমস্যাই হোক আমি এখান থেকে যাব না। একটা সময় সেখানে ওই দেশের যে সরকার প্রধান ছিল, সে কিন্তু আব্দুর রহমানের বিরোধিতা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। এভাবে 750 খ্রিস্টাব্দে সে মরক্কো থেকে স্পেনে পাড়ি জমায়। প্রায় 6 বছর যাবৎ সে ওইখানে ইসলামের দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে যখন যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে সরকারের পক্ষ থেকে যখন অত্যাচার শুরু করা হয়, তখন সে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। রুখে দাঁড়াইলে একটা সময় ওইখানের যে গভর্নর ছিল, যে সরকার ছিল, সে কিন্তু আব্দুর রহমানের বাহিনীর কাছে পরাজয় বরণ করে এবং তারা স্পেনের দায়িত্বভার আব্দুর রহমানকে দিতে বাধ্য হয়, এবং পরবর্তী সেখান থেকেই কিন্তু আধুনিক ইউরোপের শুরু হয়। আব্দুর রহমান ক্ষমতা পাবার পরে সে কিন্তু এই স্পেনের কর্ডোবা এলাকায় থাকতো। সেখানে কিন্তু একটা মাদ্রাসা ভিত্তিক, আপনারা অবশ্যই জানেন, আরবিতে নাম বলা হয় মাদ্রাসা, আর ইংলিশ বললে স্কুল। তো যেহেতু তারা মুসলিম শাসক ছিল, তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাই সব জায়গাতেই ব্যবহার করতো, যার কারণে নামটা সব জায়গাতেই মাদ্রাসা ছিল। সেই স্পেনে সর্বপ্রথম আধুনিক শিক্ষার প্রতিষ্ঠা করে স্পেনদের জন্য। তখন কিন্তু ইউরোপে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না এর পূর্বে। আমি আবার রিপিট করছি, আব্দুর রহমান যখন স্পেনে শিক্ষা ব্যবস্থা চালু করে, তার পূর্বে ইউরোপে কোনো নির্ধারিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান ছিল না, যেখানে মূলত শিক্ষা ব্যবস্থার সকল সিস্টেম থাকে। কেমন ছিল? কেউ ওস্তাদের কাছে যাইতো, খ্রিস্টান পাদ্রির কাছে, ইহুদি পাদ্রির কাছে, তাদের বাড়িতে বা পার্সোনাল গিয়ে তারা শিক্ষার ব্যবস্থা চালু ছিল, কিন্তু কোনো নির্ধারিত প্রতিষ্ঠান তখনও ছিল না ইউরোপে। তো স্পেনের সর্বপ্রথম আব্দুর রহমান সে একটা শিক্ষা ব্যবস্থা চালু করে, এবং তিনি যখন স্পেনে শিক্ষা ব্যবস্থা চালু করে তখন সকল এলাকাতে অস্থির ছিল মানুষ। শিক্ষার অভাব ছিল, তারা বুঝতো না কিভাবে সভ্যতা বজায় রাখতে হয়, কিভাবে মানুষের সাথে চলতে হয়, কিভাবে
নিজেরা আত্মীয় স্বজনের সাথে চলতে হয়, এগুলির মানুষের মধ্যে ছিল না, মূর্খতা ছিল। তো স্পেনের পূর্ব নাম ছিল আন্দালুস, আল আন্দালুস ছিল। মূলত এই নামটা আল আন্দালুসটা মুসলিম শাসকরা সেখানে এই নামটা প্রতিষ্ঠা করে। ওই সময়ের নাম ছিল আন্দালুস, পরবর্তী তারা নাম দেয় আল আন্দালুস। তো উমাইয়া শাসন, তারা মূলত আব্দুর রহমান যে শাসনটা চালু করে সেটা ছিল উমাইয়া শাসন। এবং উমাইয়া শাসনের শিক্ষা ব্যবস্থা ছিল বিজ্ঞান, চিকিৎসা, গণিত এবং জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের বিকাশ। এ সমস্ত শিক্ষা ব্যবস্থা তারা চালু করে এবং তারা শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম আরবি ভাষা এবং গ্রিক ভাষা, এই দুইটা ভাষায় তারা তখন মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে এবং দুইটা ভাষায় চালু করা হয়। পরবর্তীতে এই আন্দালুসের এই শিক্ষা যখন আস্তে আস্তে প্রচার পায়, তখন পুরা ইউরোপের অধিবাসী কিন্তু এই স্পেনে আসতো তারা শিক্ষা নেবার জন্য। শুধু তাই নয়, পৃথিবীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তখন তো এত ছিল না, মোট কথা বড় বড় কান্ট্রি থেকে তখন স্পেনে যাইতো মুসলিমদের আধুনিক শিক্ষা গ্রহণ করার জন্য। তো সেটা মুসলিম অমুসলিম সকল জাতিই কিন্তু স্পেনে যায় শিক্ষা গ্রহণ করতে পারত এবং একই বিদ্যালয়ে, কেউ মুসলিম, কেউ অমুসলিম, কেউ ইহুদি, খ্রিস্টান, সকলেই। কারণ সেখানে শিক্ষা ব্যবস্থার দরজা ছিল সকলের জন্য খোলা। সেখানে সবাই একসাথে শিক্ষা গ্রহণ করতে পারত, না কোনো ঝগড়া ফাসাদ, কোনো কিছু ছিল না। 756 সাল থেকে এভাবেই কিন্তু আব্দুর রহমানের এই উমাইয়া শাসন স্পেন থেকে শুরু করে পুরা ইউরোপে ছড়িয়ে পড়ে এবং তাদের কেন্দ্রবিন্দু স্পেনে ছিল। এবং পুরা ইউরোপকে তারা তখন মূর্খতা, অজ্ঞতা থেকে মুক্তি দিয়ে তাদেরকে কিন্তু শিক্ষিত জাতিরূপে রূপান্তরিত করে ফেলে এবং সেখান থেকে শুরু হয় আধুনিক ইউরোপের যাত্রা। তো আব্দুর রহমান ক্ষমতা পাওয়ার পরে ইউরোপে যে শিক্ষা ব্যবস্থা চালু করে, এই শিক্ষা ব্যবস্থা তখন এত সুন্দর ব্যবস্থা তখন আফ্রিকাতেও ছিল না, আরব কান্ট্রিগুলোতেও ছিল না। কেননা আরব কান্ট্রির বেশিরভাগ মানুষ ছিল যাযাবর, একমাত্র মদিনাতে তখন শিক্ষা ব্যবস্থা চালু ছিল। আর সবগুলোতে তো মানুষ বসবাস করার উপযোগী মনে করতো না, প্রচণ্ড গরমের কারণে কেউ সেখানে বসবাস করতো না। মদিনা এবং মক্কা এলাকায় আল্লাহর রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকা বলে, তার নিজের এরিয়া বলে, সেখানে কিন্তু মানুষ কখনোই এই এরিয়া ছেড়ে যায় নাই। দিনের পর দিন, বছরের পর বছর মানুষ সেখানে উত্তপ্ত গরমের ভিতরে কিন্তু সেখানে রয়ে গেছেন। তো আরবের অন্য এলাকাতে শিক্ষা ব্যবস্থা না থাকার কারণ কিন্তু মানুষ বসবাসের অযোগ্য বলে সেখানে কেউ থাকতো না। তাছাড়া আফ্রিকাতে যেমন মিশরে এবং মরক্কো বা লিবিয়াতে, এই সমস্ত এলাকাতে মানুষের প্রচুর ব্যবস্থা ছিল, মানুষ থাকতে পারতো। মিশরে কম থাকতে পারতো, মরক্কোতে একটু বেশি থাকতে পারতো, কেননা ওইখানে আবহাওয়া খুব সুন্দর ছিল। কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু মরক্কোতেও ভালো ছিল। কিন্তু সবচেয়ে আধুনিক ব্যবস্থা কিন্তু তখন ইউরোপের জন্য করা হয় এবং আব্দুর রহমান প্রচুর সম্পদ খরচ করে সারা ইউরোপ জাতিকে তখন শিক্ষিত জাতিরূপে রূপান্তরিত করে ফেলে। এবং তিনি যে শিক্ষা ব্যবস্থাটা চালু করেন সেটা স্পেনের কর্ডোবা নামক এক স্থানে, বর্তমানে প্রসিদ্ধ স্থান সেখানে। এবং সেখানে শুধু একটা মাদ্রাসা এবং জ্ঞান কেন্দ্রই তিনি তৈরি করেন না, সেখানে কিন্তু একটা বিশাল বড় পরিমাণে একটা ইসলামিক লাইব্রেরি এবং সেই সাথে হিস্টোরিক্যাল লাইব্রেরি এবং শিক্ষামূলক বই দিয়ে কিন্তু সেখানে ভরপুর থাকে। সারা ইউরোপের সকল ধর্মের লোকই কিন্তু সেই মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করত এবং সেই লাইব্রেরিতে যাইতো, যার যে বই প্রয়োজন হইতো সেখানে দেখতো এবং সেখান থেকে পড়তো। কারো কোনো বাধা তখন ছিল না এবং অন্য ধর্মের জাতিরাও কিন্তু সেই শিক্ষা নিতে কাউকে কখনো বাধা দেয় নাই, কারণ মানুষ মূর্খ থাকার চেয়ে শিক্ষা গ্রহণ করাটা অত উত্তম। তো এইভাবেই কিন্তু মূলত শিক্ষা ব্যবস্থাটা ছড়িয়ে পড়ে স্পেন থেকে সারা ইউরোপে, সারা ইউরোপ থেকে সারা পৃথিবীতে। তারপরে কিন্তু মরক্কোতে পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি করা হয়, যা আজ পর্যন্ত এখনও চালু আছে। তো সেটাও কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের অনেক আগে, অনেক আগে। মরক্কোতে যেই ইউনিভার্সিটি তৈরি করা হয়, পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি, সেটা কিন্তু 859 সালে তৈরি হয়, 859 সালে। এবং
দ্বিতীয় ইউনিভার্সিটি সারা পৃথিবীতে আজ পর্যন্ত যেটা বিদ্যমান সেটা কিন্তু ইতালিতে প্রতিষ্ঠা করা হয় এবং সেটা 1088 সালে, অর্থাৎ প্রায় 230 বছর, অর্থাৎ মরক্কো থেকে প্রায় 230 বছর পরে ইতালিতে একটা ইউনিভার্সিটি তৈরি করা হয়। তো এতদিন কিন্তু ইউরোপে একটা আধুনিক ইউরোপ তৈরি হয়ে গেছে এবং সেখানে শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেছে, সব কিছুই কিন্তু তখন সেখানে প্রতিষ্ঠিত। এবং 756 সাল থেকে প্রায় 1200 সাল পর্যন্ত, প্রায় 800 বছর, 1250 সালের দিকে, এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে সেই সালটা মনে নাই, যেই সালে মূলত স্পেন থেকে মুসলিমদের সর্বশেষ পতাকা নামিয়ে দেওয়া হয় এবং মুসলিমরা পরাজয় বরণ করে, এবং তারা এই পরাজয় বরণ করার পরে স্পেন শুধু নয়, আধুনিক ইউরোপে আর কোনো শাসক কখনোই মুসলিমরা আসতে পারে নাই। তো আমি আরেকটা ভিডিও বানাবো সেটা নিয়ে, যে শাসকরা সর্বশেষ কোন পর্যন্ত গিয়ে দাঁড়াইছিল, কোন সালে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, পাবেন এখানে নিয়মিত আপডেট। তো মূলত এইভাবেই কিন্তু স্পেনকে আধুনিক করা হয়, এবং আধুনিক স্পেন না শুধু, স্পেন থেকে সারা ইউরোপ এবং সারা ইউরোপ থেকে সারা পৃথিবী কিন্তু আধুনিক রূপান্তরিত হয়। এবং সারা পৃথিবীকে এই আধুনিকের পিছনে কিন্তু সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা মুসলমানদের চালু করা ছিল, এবং তারা কিন্তু আজকে এই শিক্ষা ব্যবস্থা থেকে দূরে রয়েছে। কেন দূরে রয়েছে? তো এতক্ষণ তো আপনারা শুনলেন শিক্ষা ব্যবস্থা চালু হইল, এখন বলবো কিভাবে মুসলিমরা এই শিক্ষা ব্যবস্থা থেকে বিতাড়িত হইল। তো আমার ভিডিওর যে অপশনটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে আসলে আধুনিক ইউরোপ চালু হইল এবং কিভাবে মুসলিমরা শিক্ষা ব্যবস্থা থেকে বিরত হইল। তো যখন আধুনিক ইউরোপে শিক্ষার সব কিছু ছিল, সকল সরঞ্জামাদি ছিল, শিক্ষা ব্যবস্থা ছিল, তখন কিন্তু সেখান থেকে মুসলিমদেরকে কোনো ইউনিভার্সিটিতে অথবা কোনো ভালো প্রতিষ্ঠানে যেখানে বিজ্ঞান পড়ানো হয় এই ধরনের কোনো জায়গায় কিন্তু ভর্তি হবার সুযোগটা বন্ধ করে দেওয়া হয়, যখন স্পেন থেকে সর্বশেষ ক্ষমতা নিয়ে তারা মুসলিম শাসকরা চলে যায়। তারপর থেকে আধুনিক লেখাপড়া থেকে মুসলিমদেরকে বিরত করা হয় ইউরোপে। যখন এই বিরত করা হয় ইউরোপের দেখা দেখি অন্যান্য আশেপাশে দেশগুলো আছে যারা ইসলামের বিরুদ্ধে থাকে, তারাও কিন্তু সেম সিস্টেম চালু করে, কিন্তু মুসলিমদের জন্য লেখাপড়ার সিস্টেম কিন্তু তারা অবশ্যই চালু রাখে। তবে তারা যে লেখাপড়ার সিস্টেমটা চালু রাখে সেটা ছিল শুধুমাত্র ইসলাম এবং ধর্মভিত্তিক। তারা মুসলিমদেরকে কোনো বিজ্ঞান বিষয়ে, চিকিৎসা বিষয়ে এবং দর্শন বিষয়ে এই সমস্ত জায়গা থেকে লেখাপড়া করতে বাধা দেয় এবং এখানে ভর্তি হবার থেকে বাধা দেয়, এবং কোনো জায়গায়, দেশের কোনো জায়গায় তারা কিন্তু এই শিক্ষা নিতে পারে না। তো যারা ইউরোপে যারা ছিল মুসলিম ধর্মের লোক, তারা কিন্তু এইভাবে বিতাড়িত হয়, এবং অন্যান্য দেশে পরবর্তীতে রোমান সাম্রাজ্যরা যারা ক্ষমতায় ছিল, তারা কিন্তু যে দেশে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে ক্ষমতা তৈরি করছে সেখানেও কিন্তু এইভাবে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তৈরি করছে। ইভেন সেই ইফেক্ট কিন্তু ভারতবর্ষও ছিল, যখন তারা এখানে যারা ব্রিটিশরা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা এখানে দুইটা শিক্ষা ব্যবস্থা করে, একটা কিন্তু মাদ্রাসা ভিত্তিক, আরেকটা কিন্তু স্কুল ভিত্তিক, জেনারেল ভিত্তিক শিক্ষাকে এমনভাবে চালু করা হয় সেখানে ধর্মের কোনো বাণী নাই, মাদ্রাসা ভিত্তিক শুধু ধর্মের বাণী। তো কি করলো মুসলিম জাতিরা, শুধু ধর্মের বাণীটা বেছে নিল এবং মাদ্রাসা ভিত্তিক সিস্টেমটা তারা চালু দিল, এবং যেখানে বিজ্ঞান ভিত্তিক যেটা ছিল সেটা কিন্তু তারা তখন নিতে পারলো না, কারণ তাদের নেওয়ার কোনো চান্স ছিল না। মাদ্রাসায় কিন্তু ধর্ম ছাড়া অন্য কোনো শিক্ষা তখন তৈরি করার বা চালু করার কোনো অপশন ছিল না। এবং এইভাবে কিন্তু পরবর্তীতে দিনের পর যখন প্রজন্ম চেঞ্জ হয়ে যায়, পরবর্তীতে মাদ্রাসায় নতুন শিক্ষক আসে, তারা কোথা থেকে আসে? মাদ্রাসা শিক্ষা, অর্থাৎ তারা কিন্তু আধুনিক শিক্ষা থেকে অলরেডি বঞ্চিত। তো মানুষকে কিভাবে শিখাবে, তাদের ছাত্রদের কিভাবে শিখাবে, অঙ্ক কিভাবে শিখাবে, বিজ্ঞান কিভাবে শিখাবে? এখান থেকে কিন্তু তারা
দূরে চলে যায়। কিন্তু একটা কথা তাদের মধ্যে রয়ে যায়, এবং এটা কিন্তু মুসলমানদের কথা নয়, এটা কিন্তু মানে খ্রিস্টানদের থেকে অথবা বিধর্মীদের মাঝখান থেকেই আসছে, যে কোরআন কিন্তু একটা বিজ্ঞান, উসুল একটা বিজ্ঞান, তোমরা এই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, এটা তোমাদের ধর্মের কাজে আসবে। প্রকৃতপক্ষে তারা কিন্তু এই বিজ্ঞানটাই চালু রাখে, শুধু আধুনিক বিজ্ঞান কখনোই তারা চালু করতে পারে নাই। তো দীর্ঘ সময় প্রায় শত শত বৎসর এইভাবে চলে যায়। পরবর্তীতে যখন অনেকেই আবার যখন যারা স্কুলে ভর্তি হতে যায়, তারা কিন্তু অনেকেই ভর্তি হইতে পারছে, কিন্তু লেখাপড়ার সিস্টেম চেঞ্জ ছিল, ওখানে কোনো ধর্মভিত্তিক কোনো কিছু ছিল না, যার কারণে এখন আধুনিক এবং নন আধুনিক, মোল্লা মুসল্লি এরকম নামে কিন্তু অবজ্ঞা করা হয়। আসলে প্রকৃতপক্ষে সারা পৃথিবীতে এই শিক্ষা ব্যবস্থা চালু করছেই কিন্তু মুসলমানরা, কিন্তু তারা পরবর্তীতে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে তারা সেখান থেকে বিতাড়িত হয়েছে, এবং যারা পরবর্তীতে তাদের ক্ষমতায় ছিল, যারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে ঘাটাঘাটি করছে, তারা কখনোই এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার চেষ্টা করে নাই, আজকের থেকে না। এইভাবে কিন্তু আমি যদি 1250 সাল থেকে হিসাব করি, আধুনিক ইউরোপ থেকে যখন তারা ক্ষমতা থেকে চলে যায়, আজকে কিন্তু প্রায় 2000 সাল, এই 2000 সাল 26 সাল 2000 সাল একই জিনিস, অনেক দূরে নয়। তো এখানে কিন্তু প্রায় 750 বছর, অর্থাৎ 26 বছর যদি হিসাব করি, তাহলে প্রায় 800 বছর যাবৎ তারা কিন্তু এই মাদ্রাসা শিক্ষাকে ধর্মভিত্তিক রাইখে কিন্তু আজ পর্যন্ত চলতেছে। তারা কখনোই এটাকে আধুনিক করার চেষ্টা করে নাই। আর যতদিন পর্যন্ত তারা এই শিক্ষা ব্যবস্থা চেঞ্জ না করবে, পরিবর্তন না করবে, ততদিন পর্যন্ত এই মুসলিমদের মধ্যে দুইটা জাতি থাকবে। একটা হলো ধর্মের কথা বললে তারা নামাজ পড়ুক আর না পড়ুক সেই পক্ষে থাকে, আর একটা হলো ধর্মের কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে। ঠিক আছে, এই জাতি সারা জীবনই থাকবে। কেন থাকবে? কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আছে। দুই লাইনে শিক্ষা করে, এই শিক্ষা যদি সব শিক্ষায় যদি একই লাইনে থাকতো, অঙ্ক বিজ্ঞান সব কিছু যদি এক জায়গায় পড়ানো হতো, এবং তারা যদি সকল মুসলমানদের ছাত্ররা যদি ছোটবেলার থেকেই ধর্মের সাথে সাথে সকল আধুনিক বিষয়ে শিক্ষা ব্যবস্থা নিতে পারত, তাহলে আজকে মুসলিম জাতিগুলো এত ধর্মান্তরিত হইতো না, এবং তারা এত নিম্ন শ্রেণীর জাতিতে রূপান্তরিত হইতো না। তারা কিন্তু আজকে আধুনিক যুগ প্রতিষ্ঠা করেছিল, আজ পর্যন্ত ধরে রাখতে পারত, এবং ভবিষ্যতেও তাদের এই প্রজন্ম থাকতো। কেননা ইউরোপের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে ইহুদিরা কোন, খ্রিস্টানরা বলেন, যারাই বলেন না কেন, সবাই কিন্তু মুসলমানদের সেই শিক্ষা ব্যবস্থাকে স্বাগত জানাইছে। সকলেই সেখান থেকে শিক্ষা ব্যবস্থা নিয়েছে এবং শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে তারা প্রতিষ্ঠান করছে এবং মুসলমানদেরকে বিতাড়িত করছে। এটা কিন্তু সত্য ইতিহাস। আপনি ইউরোপের ইতিহাস খুঁজে দেখেন, পাবেন বিস্তারিত। আমি তো আপনাকে বললাম হয়তো 18-15 মিনিট, 20 মিনিট, কিন্তু প্রকৃতপক্ষে এই ইতিহাসটা কিন্তু আর 20 মিনিটের নয়, প্রায় 800 বছরের একটা ইতিহাস। আমি মাত্র 20 মিনিটও হয় নাই, 19 মিনিটের মধ্যে বলা শেষ করলাম। ধন্যবাদ সকলকে।